কলেজে পড়ুয়া এক ভাতিজাকে দিয়ে আমি লাগিয়ে নিলাম। ভাতিজা এত ভালো লাগাতে পারে তা আমি জানতাম না। আর সেও আমার মতো একজন সুন্দরী আন্টি পেয়ে মনের মতো ইচ্ছা করে তার এতদিনের যত জ্বালা পোড়া ছিল সব আমার উপর পূরণ করল। আর আমিও তার আদরে আপ্লুত হয়ে গেলাম। আমার প্রিয় ভাতিজারা, আজকে আমি আমার আপন ভাতিজার সাথে কিভাবে লাগালাগি করেছিলাম তার একটি চরম গল্প তোমাদেরকে বলতে চাচ্ছি, যেটি শুনলে তোমাদের ও তোমাদের চাচিদেরকে বা আন্টিদেরকে লাগাতে মনে চাইবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সেই গল্পে চলে যাই। কলেজে ওঠার পর আমার একজন ইংলিশ টিচারের প্রয়োজন হয়। তবে সবাইকে বলেও সেরকম ভালো টিচারের খোঁজ পাইনি। শেষে আমাদের ক্লাসে একটা মেয়েকে ওর স্যারের ব্যাপারে কথা বলতে শুনে ওকে গিয়ে জিজ্ঞেস করলাম। জানতে পারলাম কলেজের পাশেই একজন থাকে। উনি খুবই ভালো ইংরেজি পড়ায়। মেয়েটার নাম আর ফোন নাম্বার নিলাম। পরের দিন সকালে ও দাঁড়াল কলেজের গেটের সামনে। আমিও পৌঁছালাম। তারপর ওর সাথেই স্যারের বাড়ি গেলাম। 6 মাস উনার কাছে পড়তে পড়তে কিছু জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম। স্যার মানুষ হিসেবে খুব যে বাজে তা নয়। চালাক চতুর তো খুবই। তবে পড়িয়েও খুব একটা বেশি আয় করে না। গরিবের জন্য প্রায় সময়ই কানে আসত নানান রকম কথা। স্যারের বউ অনন্যা। স্যার আমাদের টিচার বলে আমরা সবাই তার বউকে অ্যান্টি বলেই ডাকতাম। এই সময়ের মধ্যে আরও একটা জিনিস আমি খুব ভালো লক্ষ্য করলাম, সেটা হলো অ্যান্টি স্যারকে নিয়ে অনেক আক্ষেপ করেন। সে তার বউ বাচ্চার সব চাহিদা পূরণ করতে পারে না। তবে উনাকে নিয়ে সেরকমভাবে তখন কোনো কিছু ভাবিনি। আমার বাবার বেশ টাকা পয়সা থাকায় আমি সবসময় খুব ভালো জামা কাপড় পরে যেতাম। দামি বাইক কিনে দিয়েছিল বাবা। তাতে করে পড়তে যেতাম। তবে বাবার করা আদেশ ছিল আমি যেন বাইক নিয়ে কলেজে না যাই। আর তার সেই আদেশ আমি মেনেওছি। একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে স্যারের ছেলের আমার প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল। যদিও সে গেট নয়, সেটা ছিল শুধুমাত্র আমার ব্যবহার করা দামি জিনিসগুলোর জন্য। এরকমভাবেই দুর্গাপুজোর সময় এসে গেল। সবাই নতুন জামা কাপড় কেনা নিয়ে আলোচনা শুরু করলাম। যেহেতু আমাদের কলেজের প্রথম বছর, আমরা একসাথে ঠাকুর দেখার প্ল্যান করলাম। আর আমার বাইক থাকায় আমার সহপাঠী মেয়েরাও খুব ইচ্ছুক আমার সাথে বাইকে করে ঠাকুর দেখতে। আমার কাছেও সেটা এক নতুন ব্যাপার। পুজোর প্রায় মাসখানেক আগের কথা। আমরা পরে বের হতেই স্যার আমাকে বলেন, স্যার তোমার অ্যান্টিকে একটু গ্যাসের অফিসে ছেড়ে দাও। গ্যাস বুক করতে হবে। অফিসটা বেশ দূরেই উনাদের বাড়ি থেকে। অটো করে যেতে হয়। বুঝলাম অটোর টাকা বাঁচানোর জন্যই এই পন্থা নেয়া। কারণ স্যার অ্যান্টিকে বলেছিল সে যেন ফেরার সময় হেঁটে চলে আসে। আমি উনাকে বসিয়ে নিয়ে গেলাম। অ্যান্টি কোনোদিন বাইকে বসেনি বলে তার খুব ভয়। আমি একটা বাঁক নিয়ে বেরোতেই সে আমাকে ভয়ে জড়িয়ে ধরে। প্রথমবার অ্যান্টির পেঁপেগুলো আমার পিঠে চাপ দেয়। আমার বেশ মজা লাগে বলে আমি কোনো কথা বলিনি। আমিও বাইক একটু জোরে চালাতে শুরু করলাম। আর যখনই সামনে অন্য সাইকেল, অটো বা রিক্সা আসত, আমি জোরে ব্রেক মারতাম। অ্যান্টি সজোরে তার পেঁপেগুলো আমার বুকে চাপত। আমি বাইকের রিয়ার মিররটা অ্যান্টির মুখের উপরে সেট করলাম, যাতে দেখতে পাই উনার মুখ। আমি লক্ষ্য করলাম আমার পিঠে পেঁপে দিয়ে চাপ দেওয়ার সময় তার মুখে এক আলাদা রকমের হাসি। এটুকু বুঝলাম যে অ্যান্টির ভালো লাগছিল ব্যাপারটা। গ্যাসের অফিসে আমরা আসলাম। সেখান থেকে আমার বাড়ি সোজা রাস্তা। আর স্যারের বাড়ি উল্টো রাস্তায়, মানে আবার পিছনে যেতে হয়। আমি মজা নিলেও অ্যান্টিকে খেলার ধান্দা তখনও আসেনি আমার মাথায়। বাইক থেকে নামতেই, অ্যান্টিস একটু দাঁড়াবে? গ্যাসটা বুক হয়ে গেলে আমাকে একটু ছেড়ে দিও বাড়িতে। আমি রাজি হয়ে গেলাম। বুঝলাম উনারও খিদে আছে। আবারও একই রকমভাবে ফিরলাম। আসার সময় অ্যান্টি যদিও এক সাইডে দুটো পা রেখে বসেছিল, ফেরার সময় তা না করে অ্যান্টি ছেলেদের মতোই বাইকে উঠে বসল।
দুপাশে পা রেখে। চুড়িদার পরেছিল, তাই তাতে কোনো অসুবিধা হয়নি। আমি বাইক স্টার্ট করতেই সামনের দিকে পা ছড়িয়ে এগিয়ে এলো, আর নিজের পেপে আমার পিঠে চেপে ধরল। আমি ব্রেক মারতাম, আর উনি উনার পেপে আর মাঠ দুটোই আমার পিছনের দিকে চেপে ধরত। অ্যান্টি, তো বাজারের মুখটায় নামিয়ে দিও, তোমার স্যার দেখলে রাগ করবে যে তোমার সাথে ফিরেছি। আমি নামিয়ে দিলাম। পরের দিন আমি একটু আগেই চলে যাই পড়তে। বাইরে দাঁড়িয়ে শুনতে পাই অ্যান্টির কান্নার আওয়াজ। স্যারের কাছে টাকা নেই তার বউ ছেলেকে কিছু কিনে দেওয়ার পুজোতে। আমার মাথায় একটা প্ল্যান এলো। সেদিন বাড়িতে ফিরে মাকে বললাম, আমার তো অনেক নতুন জামা আছে যেগুলোর ভাঁজও ভাঙ্গিনি, সেগুলো আমি গরিবদের দেব। মা তো শুনেই লাফিয়ে উঠল ছেলের মুখে এই কথা শুনে। আমি বেছে বেছে আমার 4-5টা না পরা দামি শার্ট আর টি শার্ট নিলাম। ক্লাস শেষ করে সবাই চলে গেলেও আমি বাইরে বাজারের কাছে অপেক্ষা করতে লাগলাম। কারণ অ্যান্টি রোজ বাজার করতে আসত। অ্যান্টি আসতেই আমি ব্যাগ থেকে বার করে জামাগুলো দিতে গেলাম। অ্যান্টি কিছুতেই নেবে না। অ্যান্টি, আমি এসব কিছুতেই নিতে পারবো না। দেখ, তোমার স্যার জানতে পারলে খুব রাগারাগি করবে। এসব করো না। আমি অনেক অনুরোধ করার পরে উনি রাজি হল। অ্যান্টিস, এখন দিও না, তুমি বরং দুপুর 3টের সময় এসো। আমি বাড়ি ফিরে মাকে বলে তার একটা পুরনো দামি শাড়িও নিলাম। শাড়িগুলো মা একদিনও পরেনি। সেগুলো গিফট পেয়েছিল, তবে মা অত চকচকে শাড়ি পছন্দ করে না। আমি দুপুরে গেলাম। স্যার বাইরে গেছে কোনো কাজে, সন্ধেবেলা ফিরবে। ছেলে স্কুলে। স্কুল শেষ হবে 4টাতে। তারপর কোচিং করে ফিরতে ফিরতে 7টা। আমি শাড়ি আর জামা দিতেই অ্যান্টির চোখে আমি হাসি দেখলাম। সেটা খুশির হাসি যে নয় তা বোঝার আমার যথেষ্ট ক্ষমতা ছিল। সেটা ছিল এক প্রকার লোভের হাসি। প্রথমে খুব বাহানা করছিল সেগুলো না নেয়ার জন্য। তবে 5,000 টাকা দামের শাড়ি ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা সবার থাকে না। অ্যান্টি, তুমি আমাদের জন্য এত কেন করছো? আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না এর বদলে। আমি কি যে বল না অ্যান্টি, আমার কিছুই চাই না তোমার থেকে। কথাটা বলতে বলতে আমি অ্যান্টির কামিজের উপর থেকে তার পেঁপে খাজের দিকে দেখছিলাম। উনিও বুঝল আমার চাহিদা কোথায়। আমি, তোমার এগুলো পছন্দ তো? অ্যান্টি, পছন্দ মানে 7 জন্মেও তোমার স্যার আমাকে এসব দিতে পারবে না। আর তুমি আমাকে কত দামি জামা কাপড় দিলে। আমি, এটা কিছু নয়, এরকম আরও দেব পরে। তবে আপাতত আর নেই। অ্যান্টি, হ্যাঁ দিও। অ্যান্টি আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তবে আমার সাহস হয়নি ওনাকে জড়িয়ে ধরে আদর করার। আমি উঠে আসছিলাম। তখনই অ্যান্টি পিছন থেকে আমার হাতটা টেনে ধরে বলল, অ্যান্টি, তোমার কিছু লাগলে চেয়ে নিও। আমি, তুমি আর কি দেবে? আমি তো তোমাকে কত কিছু দিয়ে গেলাম। অ্যান্টিস, এমন কিছু যা কেউ দেবে না, বলে একটা মুচকি হাসি দিল। আমি চলে এলাম। বুঝলাম অ্যান্টি আমার থেকে আরও জামা কাপড় পাওয়ার জন্য একটু নিচে নামতে রাজি আছেন। তবে আমার কাছে আরও জামা শাড়ি থাকলেও সেগুলো আমি তখনই দেখাব যখন আমি কিছু পাব। পরের দিন পড়তে গেলাম। স্বাভাবিকভাবে পড়ে বের হলাম। অ্যান্টির দিকে তাকালামও না। উনি বারবার পড়ার ঘরে আসছিল, আর নানান বাহানায় স্যারের সাথে কথা বলছিল। বুঝেছিলাম কাজ হয়ে গেছে, এখন দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। আমি উনাকে আরও উত্তপ্ত করার সিদ্ধান্ত নিলাম, যাতে করে হতাশ হয়ে উনি নিজেই একটা পদক্ষেপ নেয়। আমাদের পড়া শেষ হতেই একদিন সবার সামনে আমাকে এসে বলল, অ্যান্টি, তুমি আমাকে একটু মার্কেটের দিকে ছেড়ে দেবে? কথাটা শুনে স্যার রাগী ভাব নিয়ে অ্যান্টির দিকে তাকালেও অ্যান্টি কোনো তোয়াক্কা করল না। আমিও না বলিনি। অ্যান্টিকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। বাজার আসতেই থামাতে বলল। আমি বাইক থামাতেই উনি নেমে পড়লেন। তারপর আবার উঠে বসলেন ছেলেদের মতো দুপাশে পা রেখে। আমাকে চেপে ধরলেন নিজের বুকে। আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস নিতে লাগল।
আমি উনার গরম নিঃশ্বাস অনুভব করছিলাম। আমি মার্কেটে নামিয়ে দিয়েই চলে গেলাম। পুজোর আগের শেষ ক্লাস ছিল আমাদের। আমি যথারীতি আগে গিয়ে হাজির। স্যার তখন বাথরুমে। আন্টি, তোমার ফোন নাম্বারটা দেবে? আমি দিলাম। তাড়াতাড়ি আমার ফোন নাম্বারটা নিয়ে চলে গেল। সপ্তমীর দিন বিকালবেলায় আমি রেডি হচ্ছিলাম। ক্লাসের বন্ধুরা বেরাবো একসাথে। একটা অজানা নাম্বার থেকে ফোন এলো। আমি হ্যালো, কে বলছেন? আমি অনন্যা। আমি হ্যাঁ আন্টি, বলো। আন্টি, তুমি আজ আসবে এখানে? একটু দরকার ছিল। আমি ঘুরতে যাওয়ার প্ল্যান বাদ দিলাম। বন্ধুরা রেগে গেলেও কথা দিলাম পরের দুদিন বেরাবই ওদের সাথে। স্যারের বাড়ি চলে গেলাম। ঢুকেই দেখি আন্টি আমার দেয়া দামি শাড়িটা পরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করতেই জানলাম স্যার ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছেন। উনি বাড়িতে একা। আমি কি দরকার আছে বললে? আন্টি, তুমি যে বলেছিলে আমাকে আরও শাড়ি দেবে, দিলে না তো? আমি কি এই একটা শাড়ি পরে পুজো কাটাবো? তুমিও তো বলেছিলে আমাকে এমন কিছু দেবে যা অন্য কেউ দিতে পারবে না, কিন্তু দাওনি। আন্টি, এই ব্যাপার বুঝি? বলেই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। আমাকে নিজের মধ্যে চেপে ধরে আমার গালে, ঠোঁটে ঘাড়ে আদর করতে শুরু করল। আমিও শাড়ির আঁচল খুলে দিয়ে পেঁপে টিপতে শুরু করলাম। এই পেঁপেগুলো কবে থেকে টেপার জন্য মরছিলাম আমি। আন্টিস, আর মরতে হবে না, সব নিয়ে নাও আজ। বলেই আমাকে শোয়ার ঘরে নিয়ে গেল। আমি হিংস্র পশুর মতো টেনে আন্টির সব খুললাম। নিজের উদাম শরীরটা আমার সামনে রাখায় আমি উনার চোখে কোনো লজ্জাই দেখতে পাইনি। নিজের হাতে আমার প্যান্ট নামিয়ে আমাকে খাটের ওপরে বসিয়ে আমার ললিপপ খেতে লাগল। আন্টিস, কি আরাম পাচ্ছ তো? দারুণ করে যাও এরকম। আন্টি আইসক্রিম এর মতো করে আমার ললিপপটা খেল। আমার কষ বার করে পুরো কষ চেটে খেল। অনেকবার নেড়ে কষ ফেলেছি, কিন্তু জীবনে প্রথমবার কোনো মহিলা খেয়ে বার করল। এ এক আলাদা রকমেরই অনুভব ছিল। তারপরে দুজন কিছুক্ষণ খেলা করলাম। কি অবস্থা ভাতিজারা, কেমন লাগলো গল্পটি? অনেক ভালো লেগেছে, তাই না? আর আমাকেও তোমরা মনে মনে বেশ কয়েকবার লাগিয়ে ফেলেছ অলরেডি। তো যাও, তোমাদের কেমন সাহস আছে দেখি তোমার আপন চাচিদেরকে তোমরা লাগিয়ে এসে।